দীর্ঘ ৮ বছর পর বাবা অসুস্থতার কথা শুনে দেশে ফিরেছে চৌধুরী বাড়ির ছোট ছেলে সাদমান চৌধুরী, ডাকনাম সাদি। বাড়ি ফিরেছে বললে ভুল হবে, কিছুক্ষণের জন্যই দেখতে আসছে নিজের বাবাকে। এই ৮ বছরে একবারের জন্যও দেশে আসেনি, এমনকি নিজের দাদার মৃত্যুতেও না। কোনো এক কারণে তীব্র রাগের বশবর্তী হয়ে দেশ ছাড়ে সাদি। সাদির বাবা চাচারা দুই ভাই। সাদির বাবা বড় নাম ইলিয়াস চৌধুরী আর ছোট চাচা আহাদ চৌধুরী। পুরান ঢাকার বেশ নামকরা চৌধুরী বাড়ি। নাম হওয়ায় আরও একটা কারণ, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ইলিয়াস চৌধুরী বাবা এহসান চৌধুরী হাতে তিল তিল করে গড়ে ওঠা কোম্পানিটা তার মৃত্যুর পর দুই ভাই আগলে রেখে এত দূর এনেছে, যা এখন বিদেশে দুইটা শাখা রয়েছে। ইলিয়াস চৌধুরীর দুটো ছেলে, বড় ছেলে ঈশান চৌধুরী আর ছোট ছেলে সাদমান চৌধুরী। ইলিয়াস চৌধুরীর স্ত্রীর নাম আতিয়া বেগম। ইলিয়াস চৌধুরীর আদরের ছোট ভাই আহাদ চৌধুরী। এক ছেলে এক মেয়ে। মেয়ে বাড়ি পিহু চৌধুরী আর ছেলে সাইমন চৌধুরী। আহাদ চৌধুরীর স্ত্রী মাহিয়া খাতুন। পিহু বর্তমানে স্থায়ী স্কুলে ক্লাস 10 এ পড়েছে। বয়সের তুলনায় একটু বেশি চঞ্চল মেয়েটা। পিহুর বয়স আর কতই বা হবে, 15। পিহুর একমাত্র বেস্ট ফ্রেন্ড জেরিন। স্কুল কোচিং সবখানেই মেয়েটা পিহুর সাথে আছেই। এমনকি জেরিনদের বাড়ি ও পিহুদের বাড়ি অপোজিটে। সকাল সকাল এয়ারপোর্টে গাড়ি নিয়ে চলে গেছে ঈশান ও আহাদ চৌধুরী সাদিকে রিসিভ করতে। ৮ বছর আগে তুচ্ছ একটা কারণে রাগ করে পাড়ি জমায় শুরুর কানাডায়। আর আজ শুধুমাত্র নিজের বাবার অসুস্থতার জন্য দেখতে আসছে সে। সাদি এখন নাম করা হার্ট সার্জন। ১০০ অবধি সাকসেসফুল অপারেশন করেছে সে। সকাল ১১টা বাজে ৭টায় এয়ারপোর্ট থেকে বের হয় সাদি। পরনে সাদা রঙের শার্ট, কালো প্যান্ট, সাথে ইং করা, হাতে একটা স্টেলিং, তার উপরে তিনটের লাকেজ। আর ৮ বছর আগে সাদির সাথে বর্তমান সাদির কোনো মিলই নেই। উজ্জ্বল ফর্সা, ৬ ফুট লম্বা, জিম করা পেশিবাহু শরীরের অধিকারী সাদি। মুখ ভর্তি চাপা দাড়ি, চোখে মণি বাদামি। সাদি বাইরে এসে আহাদ চৌধুরীকে সালাম করে ঈশানকে জড়িয়ে ধরে। প্রায় ৮ বছর পর সানাম শামীম দেখতে ভাইকেও। সপ্তাহে একদিন কথা হতো সবাই একসাথে, না হওয়ার মতো বেশি না। কথা না হয় গাড়িতে উঠে রওনা দিল সাদি। সাদি ভেতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। কতদিন পর নিজের মাকে জড়িয়ে ধরবে। সেই ১৯ বছর বয়সে মাকে জড়িয়ে ধরেছে। আজ আজ প্রায় ৮ বছর কেটেছে। কতদিন পর সানমা সাদিন নিজের মাকে দেখবে সে। ভাবতে ভাবতে গাড়ি ঢোকে চৌধুরী বাড়ির। দোতলা ডুপ্লেক্স বাড়িটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে তার দ্বিগুণ সুন্দর। বাড়ির চারপাশ থেকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা। এক পাশে ফুলের বাগান আর অন্য পাশে ফাঁকা রাখা হয়েছে আড্ডা দেওয়ার ঘর। একটা দোলনাও আছে। বাড়ির সদর দরজায় এসে গাড়ি থেকে নেমে দাঁড়ায় সাদি। আহাদ চৌধুরী চলে যায় গাড়ি পার্কিং করতে আর ঈশান লাগেজ গুলো নিয়ে আসতে থাকে। আতিয়া বেগম আর মাহিয়া রান্নাঘরে ব্যস্ত। সাদি বাড়িতে আসবে শুনেই সাদির পছন্দের রান্না লেগে পড়েছেন তারা। পিহু আজ স্কুলে যায়নি বলতে ভুল হবে, যেতে চেয়েছিল, তবে মাহিয়া বেগম যেতে দেয়নি সাদি বাড়িতে আসবে বলে। যদিও পিহুর মনে নেই সাদি দেখতে কেমন ছিল। মাঝে মাঝে ফোনে কথা বলতে দেখেছে, তবুও অডিও কলে সেও কয়েকবার কথা বলেছে, কেমন আছে, খেয়েছে কি, এইটুকুই। তাই পিহুর ইন্টারেস্ট নেই এই ব্যাপার নিয়ে। থাকতেও কি করে পিহু। যখন ৭ বছর বয়স তখন সাদি কানাডায় চলে গিয়েছে। আর এখন পিহুর ১৫ বয়সের কিশোরী আতিয়া বেগম কথা অনুযায়ী শরবতের ট্রে নিয়ে রান্নাঘর থেকে বের হতে কারো সাথে ধাক্কা খেয়ে পুরো গ্লাস জগ সহ
উতলে ফেলে লোকটার গায়ে। সাথে সাথে ঝনঝন শব্দে কেঁপে ওঠে পুরো ঘর। সাথে সাথে ভেসে আসে গম্ভীর পুংসারী কণ্ঠস্বর, হোয়াট, হে স্টুপিড, হু আর ইউ? এতক্ষণে সবাই ভিজে চারপাশ হয়ে যাওয়া সাদির দিকে তাকিয়েছে। ঈশানও ভিতরে চলে এসেছে। আতিয়া বেগম ছেলেকে দেখে আবেগের অপ্রুত হয়ে গেছেন। সাদির আগেই দৃষ্টিতে পিহুর দিকে তাকিয়ে আছে। পিহু এতক্ষণ চুপ থাকলেও হুট করে রেগে গিয়ে ওনা ঝামু করে সাদির মুখে দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলল, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে বলছেন আমি কে? আপনি কে? হ্যাঁ, ভদ্রতা বলতে কিছু নেই আপনার ভিতরে? একটাও আছে না? বাড়িতে ঢুকে সেই বাড়ির মেয়ের উপর হামলা চালাচ্ছেন। সাদি ভ্রু কুঁচকে বলে, হোয়াট? দেখেন, ইংলিশ ঝরাবেন না। কে আপনি? আপনার জন্য সব ভেঙে গেল যত্ত সব। পিহুর কথা প্রতি উত্তরে সাদিয়ার কিছু বলার আগেই আতিয়া বেগম ছুটে এসে সাদিকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল। সাদি কিছুটা চমকালো, তবে গম্ভীর মুখশ্রীতে তার প্রকাশ পেল না। আতিয়া বেগমকে শান্ত করে সাদি মাহিয়া বেগমের সালাম করলো। মাহিয়া বেগম খুশি হয়ে জড়িয়ে ধরল ছেলেকে। খুব ভালোবাসে তিনি সাদিকে, একেবারে নিজের গর্ভের সন্তানের মতো। সাদি এবার আতিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, আব্বু ঘরটা কোন দিকে? আতিয়া বেগম দেখিয়ে দিতেই সাদি সেদিকে পা বাড়ালো। যাওয়ার আগে স্তব্ধ হাঁ হয়ে দাঁড়িয়ে থাকা পিহুর দিকে তাকালো, যেখানে চোখে হুমকি দিয়ে গেল, তোকে পরে দেখছি। সারা চৌধুরী এতদিন পর, প্রায় দীর্ঘ 8 বছর পর নিজের বাবাকে জড়িয়ে ধরেছে সাদি। যে বাবার উপর রাগ করে দেশে ছেড়েছিল, আজ তার অসুস্থতার কথা শুনে বিদেশি মাটিতে আর মন টেকে নি ওর। তাই তো কিছুদিনের জন্য চলে এসেছে দেখতে। ইলিয়াস চৌধুরী হার্টে প্রবলেম, যেটা বিদেশে নিয়ে গেলেই সাদি নিজেই ট্রিটমেন্ট করতে পারবে, কারণ সে নিজেও একজন নামকরা ডক্টর। সাদি ইলিয়াস চৌধুরীর সাথে কথা শেষ করে আবারও বাইরে এলো ড্রয়িং রুমে। তখনও পিহু একইভাবে দাঁড়িয়ে আছে। পিহুর থেকে কিছুটা দূরে সাইমন দাঁড়িয়ে। সাইমন বোঝার চেষ্টা করছে তার আপি আবার কি হলো, এমনই না অবাক হতে দাঁড়িয়ে আছে কেন। সাদি এগিয়ে আসতেই সাইমনের নজর পড়ে সাদির দিকে। সাথে এক ফোঁটা চিনতে কষ্ট হয় না ওর। মাঝে মাঝে নিজের বাবা আহাদ চৌধুরীর ফোনের কথা বলার সময় কত না কথা বলেছে। সাইমন হুটে এসে দাঁড়িয়ে ধরে সাদিকে। সাদিও পরম আদরে জড়িয়ে নেয় ছোট ভাইকে। আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়। আতিয়া বেগম ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিলেন। তখন সাদি তার দিকে তাকিয়ে বলে, আম্মু, আমার ঘর। আতিয়া বেগম ভ্রু কুঁচকায়, তারপর আবারও শিথিল করে বলে, তোর ঘর তোরই আছে, আজকে পরিষ্কার করিয়েছি, যা ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। ওকে আম্মু। সাদি সাইমনকে সাথে নিয়েই উপরে উঠে যায়। নিজের ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হালকা করে ধাক্কা দিতেই চাপানো দরজাটা খুলে যায়। সাদি ঘরের ভেতরে ঢুকে চারদিকে চোখ বুলায়। কত শত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে। 15টা বছর থেকে এই ঘরে। সে 4 বছর বয়স থেকে এই ঘরে একা থাকতে শিখেছে। সাদি বিছানার উপর বসে বিছানার পাশ থেকে ছোট একটা লাকেজ তুলে নিয়ে সেটা খুলে কয়েকটা চকলেট আর একটা ছোট ব্যাগ বের করে সাইমন এর দিকে এগিয়ে দেয়। সাইমন ব্যাগ এর দিকে তাকিয়ে বলে, এতে কি আছে ভাইয়া? সাদি হেসে সাইমনের মাথায় হাত বুলিয়ে দেয়। সাদি যখন বিদেশে গিয়েছিল তখন সাইমনের 1 বছর ছিল, আর সেই সাইমন এখন 9 বছরের। সাদি সাইমনের দিকে তাকিয়ে বলে, ওটাতে ওর চকলেট আছে, ডিফারেন্ট ফ্লেভার। ও
থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। সাইমন চলে যেতেই সাদি আবারও নিজের গম্ভীর মুখে ফিরে আসে। হাসি খুশিটা তার সাথে যায় না। সাদি উঠে দরজাটা সিটকারি ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর আবারও নিজের ঘরের দিকে তাকায়। বিশাল বড় ঘর, চারদিকে দোতলা, আপেল হোয়াইট রং। রুমে এক কোণে বিশাল বেড, সাদা চাদর বিছানো, বিছানার পাশেই বেডসাইড টেবিল। রুমে অন্য পাশে একটা স্টাডি টেবিল, একটা বুক সেলফ আর ড্রেসিং টেবিল। অন্য পাশে সাদা সাদা রঙের একটা আলমারি আর কাবার্ড। তার কিছুটা দূরেই সোফা রাখা আর তার সামনে টি টেবিল। ঘরের এক কোণের কাছে থায়ের দরজা ব্যালকনিতে যাওয়ার জন্য। ব্যালকনি থেকে বাড়ির বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। নিমেষেই মন ফুরফুরিয়ে হয়ে ওঠে। সাদি এবার এগিয়ে যায়। মোট 4টা লাকেজ এনেছে সে। একটা সাইডে করে আলমারির এক পাশে নিজে তাকে পুড়ে দেয় আর 3টা লাকেজ এর থেকে ছোটটা বিছানার পাশে রাখে। সাদি এবার নিজের জামা কাপড় বের করে লাকেজ খুলে একটা সাদা তোয়ালে, কালো ট্রাউজার আর ইয়াশ কালারের টি শার্ট নিয়ে ঢুকে পড়ে ওয়াশরুমে ফ্রেশ হতে। জেরিনের ঘরে মন মরা হয়ে বসে আছে পিহু। পাশে জেরিন বসে। পিহুর মন খারাপ দেখে কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে যে কি হয়েছে, তবে পিহু কিছুই বলছে না। এই তো কিছুক্ষণ আগেই হুট করে জেরিনদের দরজা কলিং বেল বাজতেই জেরিনের মা সাবিনা খাতুন দরজা খুলে দেয়। পিহু আজ স্কুলে যায়নি বলে ও যায়নি। জেরিন এবার অধৈর্য হয়ে বলে, তুই বলবি কি হয়েছে? পিহু এবার জেরিনের দিকে তাকিয়ে বলে, আমাকে তো স্টুপিড মনে হয়। জেরিন বুঝতে পারে এর মাঝে কোনো ঘাপলা আছে, তাই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, কোন শালা তোকে স্টুপিড বলেছে বল? তার 14 গোষ্ঠী পুরান ঢাকা স্পেশাল পচা ডেনে চুম্বাবো। চুপ বেয়াদব, গোষ্ঠীর মাঝে আমার পরে মানে? পিহু এবার কাঁদো কাঁদো হয়ে বলে, তুই তো জানিস তোকে বলেছিলাম বড় চাচ্চুর ছেলে বাড়িতে আসবে। তো আমাকে মামুনি বলেছে যে ডাইনিং এর শরবতে গ্লাস আর জগ থুতে তখনই একটা লম্বা তাল গাছ এসে আমাকে ধাক্কা দিয়ে সব ভেঙে ফেলেছে। আবার আমাকে স্টুপিডও বলেছে। জেরিন এবার নিজের কপাল চাপড়ে বলে, তাল গাছ মানে তোর চাচ্চুর ছেলে? আল্লাহ, তো তার চোখ কই ছিল? তুই কি চিনিস না তাকে? আর ধাক্কা কিভাবে খেলি? আরে আমি তো চিনি না। আমার থেকে কত বড় জানিস? প্রায় 12 বছরের বড়। তার উপর আমার সাথে কখনো কথা হয়নি তার, সেই জন্যেই। পরে মামুনি যখন ওই লোককে জড়িয়ে ধরে কেঁদেছে তখন অল্প অল্প বুঝেছি। পরে আম্মুকে জিজ্ঞাসা করতেই বলল, হ্যাঁ এই তাল গাছই সেই। ভাই, তো তুই ছবি দেখিসনি আগে কখনো? আরে ধুর, যেই ছবি দেখেছি তার সাথে কোনো মিলই নেই। পুরাই ড্রাসিং লুক। এখন তার উপর আমার চেয়েও ফর্সা। জেরিন এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, তো এখন কি করা? আমি ওনার সামনে কিভাবে দাঁড়াবো? আমি তো বলেছি কি আপনি? আপনার সাহস হয় কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে স্টুপিড বলার? জেরিন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই পিহু যেখানে যাবে গরমিল ধরাবেই। জেরিন আগেই আন্দাজ করেছিল পিহুর মন খারাপ দেখে কিছু একটা উল্টাপাল্টা করে মন খারাপ করে বসেছে। জেরিন অনেক কষ্টে পিহুকে বুঝিয়ে শুনে আবার বাড়িতে পাঠালো। সাদি ভেজা চুল নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। পরনে টি শার্ট, বুকে অংশটা ভিজে গেছে। সাদি তোয়ালে দিয়ে নিজের চুলগুলো মুছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো চিরুনি দিয়ে ঠিক করে নিল। তারপর নিজেকে একবার দেখে নিয়ে পকেটে নিজের ফোনটা পুরে একটা লাকেজ উঁচু করে নিচে যাওয়ার জন্য ঘর ছেড়ে
পা বাড়ালো। সাদিকে সিঁড়ি বেয়ে লাকেশ নিয়ে নামতে দেখে সিঁড়ি দিয়ে সদর দরজা দিয়ে চঞ্চল পায়ে ঘরে ধোকা পিহু পা থেমে যায়, স্পন্দনের গতি বেড়ে যায়, কেমন যেন ভয় লজ্জা মিলে গেল মেয়েটা। সাদির গম্ভীর মুখটার দিকে তাকানোর সাহস পিহুর হয় না। সাদির আপন মনে সিঁড়ি বেয়ে নেমে আসছে। সোফায় বসে আছে আহাদ চৌধুরী, পাশেই বসে সাইমন চকলেট খাচ্ছে। ঈশান ঘরে মাহিয়া বেগম রান্না করছে আর আতিয়া বেগম সাদির জন্য ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। পিহু দরজার কাছ থেকে যতটুকু ভিতরে এসেছিল পা থামিয়ে উল্টো দিকে একটা দৌড় দেবে পরিকল্পনা করে, যাতে সাদির সামনে পড়তে না হয়। পিহু মামনি, তোর চাচ্চু পানির জগটা একটু দিয়ে আয় তো। আতিয়া বেগম পিহুর দিকে তাকিয়েও ব্যস্ত হাতে জগের পানি ভরাতে ভরাতে বলে, এদিকে পিহু আয়। একটু হলেই দৌড় দিত, কিন্তু মামুনির কথা না শুনে বাইরে চলে গেলে ব্যাপারটা অভদ্রতা দেখাবে, তাই পিহু ঘুরে মুখটা ভোঁতা করে মাথা নিচু করে এগিয়ে গেল। এলোমেলো চুলগুলো খুলে দেওয়া, সারার পিঠ জুড়ে বসবাস, কোমর সমান চুলগুলো যত্ন আতিয়া বেগম নেয়, কারণ পিহু কখনো শ্যাম্পু বা তেল নিজে থেকে দেয় না। আতিয়া বেগম ভালো করে শ্যাম্পু করে দেয়। পিহু আতিয়া বেগমের কাছ থেকে পানির জগটা নিয়ে ইলিয়াস চৌধুরীর রুমের দিকে পা এগুতেই নতুন একটা পারফিউমের সুগন্ধ ভেসে আসে পিহুর নাকের সাথে, অন্যরকম পুরুষালী স্পল। পিহু সেসবের মনোযোগ দিতে গিয়েও দেয় না, কাপা কাপা পায়ে ঘরে দরজা পা রাখে। নক করে ভিতরে গিয়ে ইলিয়াস চৌধুরীকে দেখে এখন ঘুমাচ্ছে সে। পিহু বিছানার পাশে টি টেবিলে রেখে চলে আসে। বাইরে এসে দেখে সাদি খাওয়া বাদ দিয়ে সোফায় বসে লাকেশ খুলছে। পিহুকে ইলিয়াস চৌধুরী দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সাফি আর চোখে একবার দেখে। লাকেজের চেন টানতে টানতে গম্ভীর কণ্ঠে বলে, পিহু কাম। সাদির কথা শোনা মাত্রই সবার চোখ যায় পিহুর দিকে। আহাদ চৌধুরী নিচ থেকে এবার ডাকে পিহুর কাছে আনে, নিজের পাশে এসে বসান। পিহু এবার নিজের চোখ ছোট ছোট করে মানে বিড়বিড় করে, বাবা আমার নামও জানে? তাহলে তখন স্টুপিড কেন বলল? আর কেন বলল আমি কে? ভাব দেখে পাচ্ছি না বিদেশে ছিল বলে ভাব বেড়েছে নাকি না সুন্দর বলে? পিহু মনে মনে বলে আর নিজেই ভেংচি কাটে। তবে পিহু ভেংচি কাটার চোখ এড়ায় না সাদির। সাদি লাকেশ খুলে আহাদ চৌধুরীর হাতে একটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলে, চাচ্চু এটা তোমার জন্য। এসবের কি দরকার? আরে নাও। সাদি সাইমনকে আবারও বেশ কিছু বিদেশি খেলনা আর চকলেট দিল। সাইমন তো সেই খুশি। সাদি এবার নিজের মা আর চাচির জন্য নিয়ে 2 জোড়া স্বর্ণের চুড়ি আর শাড়ি তাদের ডেকে হাতে দিল। ইলিয়াস চৌধুরীর জন্য আনা জিনিসগুলো আতিয়া বেগমের হাতে দিয়ে বলল, এগুলো আব্বুর জন্য। ব্যাগ ভেতরে কিছু বই আছে, আব্বু পড়ে তাই নিয়ে এসেছি। আতিয়া বেগম হাসেন। এদিকে পিহুর মনটা খারাপ হয়ে গেছে সবার গিফট দিলেও তাকে না দেওয়ার জন্য। চোখের পানি টুইটম্বর হয়ে যায়, কাঁদবো কাঁদবো ভাব। ঠিক তখনই সাদি একটা বেশ বড়সড় নীল রঙের র্যাপিং করা ব্যাগ বের করে পিহুর দিকে বাড়িয়ে বলে, এটা তোর জন্য। মুহূর্তে পিহুর মন আনন্দে নেচে ওঠে। সাইমন পিহুর হাতে ব্যাগটা দিকে বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে থেকে সাদের দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া আপির ব্যাগের কি আছে আর ওটা এত বড় কেন? সাদি গম্ভীর মুখেই উত্তর দিল, যার যার গিফট একান্ত নিজের, তাই কি দিয়েছি পরে দেখে নিও, খুললে দেখতে পারবে। সাদি গম্ভীর কণ্ঠে সাইমন সহ পিহু কেঁপে উঠল। হাসি হাসি মুখটা নিমিষেই মিলিয়ে গেল। সাদি এবার লাকেশের ভেতরে থাকা আইফোন 14 প্রো ম্যাক্স
দুটো বের করলো, তারপর সবার দিকে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এটা ভাইয়ার আর একটা পিহুর। বলে সাদি পিহুর দিকে বক্সটা সহ মোবাইলটা এগিয়ে দিল আর একটা সাইমনের হাতে দিয়ে বলে উঠল, ধরো, রাখো ভাইয়া, আসলে দেব। আহাদ চৌধুরী এবার সাদির দিকে তাকিয়ে বলল, ও তো মাত্র টেনে পড়ে, ওর হাতে কি এখন মোবাইল দেওয়া ঠিক? পড়াশোনার ক্ষতি হবে। সাদি লাকেশের চেন লাগিয়ে আগের মতো একই গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, সব সময় দেখবে না বা চালাবে না। এখন বড় হয়েছো, বাইরে গেলে ফোন লাগে, আর আমি সব ঠিক করে রেখেছি, চিন্তা নেই। সাদির কথাটা বলে উঠে দাঁড়ায়। আহাদ চৌধুরী আর কিছু বলেন না। তিনি জানেন সাদি ছোট থেকেই বুঝদার, তাই কথা নাড়চড় হয় না, আর ছেলেটা যা করে সব সময় ভালো কিছুই হয়। সাদি গিয়ে খাবার টেবিলে এসে বসে। এদিকে পিহু এক ছুটে সিঁড়ি বেয়ে নিজের ঘরে ঢুকে দরজা চাপিয়ে দেয়। চৌধুরী বাড়ির ভেতরটা আধুনিকভাবে সাজানো। সদর দরজা দিয়ে ঢুকতে ডান সাইডে ডাইনিং টেবিল, আর তারপর বড়সড় কিচেন, আর বাম সাইডে ডাইনিং রুম। কিছুটা সামনে যেতেই মাঝ দিয়ে সিঁড়ি, আর সিঁড়ির নিচে একটা লাইব্রেরি, আর দুই পাশে তিনটা ঘর। এক্সট্রাতে ঈশান থাকে। ঈশানের নিচে ঘর সব সময় পছন্দ, আর অন্য পাশে ইলিয়াস চৌধুরী, আর তার পাশেরটা আহাদ চৌধুরী। সিঁড়ি বেয়ে দোতলা উঠতেই পরপর তিনটে ঘর। সিঁড়ি দিয়ে উঠতেই প্রথম ঘরটা পিহুর, ডান পাশেরটা সাদির, আর বাম পাশেরটা সাইমন। এর জন্য রেডি করা হচ্ছে। সাইমনের ঘরের পাশ দিয়েই ছাদে ওঠার সিঁড়ি চলে গেছে। আতিয়া বেগম আজ প্রায় 8 বছর পর ছেলেকে মন ভরে খাওয়াচ্ছে। তবে সাদি মাত্র একটা ইলিশ মাছের পিস আর এক টুকরো গরুর মাংসের ভুনা দিয়ে অল্প একটু ভাত খেয়েছে, আর তার পেটে জায়গা নেই। আতিয়া বেগম অনেক জোর করেছে, সাথে মাহিয়া বেগমও, তবে কোনো কাজ হয়নি। সাদি আর খায়নি। পিহু ঘরে গিয়ে বিছানায় বসতেই ঘরে ঢোকে সাইমন। সে দেখতে চায় তার সাদি ভাইয়া তার আপিকে কি গিফট দিয়েছে। তবে পিহু তো দেখাতে নাজার। এদিকে সাইমন তো না দেখে ছাড়বে না। শেষ পর্যন্ত না পেরেই পিহু রাজি হয়ে যায়। বিছানায় দুই ভাই বোন পা তুলে বসে। পিহু মন আনন্দ উল্লাসে ভরে গেছে, চোখে অন্যরকম এক প্রশান্তি। পিহু একটা ক্রফট চাবি নিয়ে প্যাকেজিং এর চকটে খুলতে খুলতে সাইমনের উদ্দেশ্যে বলে, তুই যেন আমার জিনিসগুলোতে হাত দিবি না। কোনো কেন? তুমি তো বলেছ কারো জিনিস নিবা না। সাইমনের কথা শুনে পিহু সাইমনের দিকে ভ্রু কুঁচকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, খোলার পর যদি আমার পছন্দ হয় তাহলে আমি নেব, আর না হলে সব তোর। আর আমি যা বলছি আগে সব ভুলে যা। সাইমনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পিহু ব্যাগটি খুলে ফেলল। টেপগুলোতে সারিয়ে পেপারগুলো সরাতেই পিহুর চোখে পড়ল দুইটা গর্জিয়াস 3 পিস, আর 10খানা উপন্যাসের বই। সবগুলোতেই হুমায়ুন আহমেদের, তার ভেতরে দুইটা সাদাত হুসাইন এর শখচূড় এর 2 খণ্ড, আর কিছু চিরকুট আর চকলেট। পিহুর মন আনন্দে নেচে উঠল। তার ইচ্ছেও ছিল অপেক্ষা বইটা কেনার, তবে এখন উপহার পেয়ে নাচতে ইচ্ছে করেছে। সাইমন পিহুর চকলেট থেকে কয়েকটা চকলেট বেছে বেছে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে সাইমন বের হতেই পিহু উঠে ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়ে এসে গায়ে ওড়নাটা দূরে ছুঁড়ে দিয়ে বিছানা শুয়ে পড়ল। সবগুলো বই এক এক করে খুলতে খুলতে নতুন বইয়ের ঘ্রাণ নিতে থাকলো। তারপর একটা চকলেট খুলে খেতে খেতে চিরকুট খুলে পড়তে শুরু করলো। শুনেছিস, অবসর সময় বাইরে রোদে রোদে ঘুরছিস, তাই বইগুলো দিয়েছি। পড়াশোনা বাদ দিয়ে যখন অবসর পাবি তখন পড়বি। ছোট নীল চিরকুটে লেখা স্পষ্ট বাংলায়। পিহু ভালো লাগলেও ভাবতে লাগলো, সে ঘরে তো সাদি জানলো কিভাবে। আবার আরো
মনে ভাবলো হয়তো বাবা বলেছে। পিহু আবারও আর একটা চিরকুট খুললো। ড্রেস দুইটা সেই দিন শপিংয়ে গিয়ে পছন্দ হয়েছিল, তাই নিয়ে এসেছি। আশা করি ভালো লাগবে। ইচ্ছে হলে পরিস। পিহুর ঠোঁট মুচকি হাসি ফুটে উঠল। বইগুলো সাইডে রেখে জামা দুটো খুলে দেখলো। বেশ পছন্দ হয়েছে। পিহু এবার উঠে বইগুলো স্টাডি টেবিলে সাজিয়ে রেখে জামা দুটো আলমারিতে রাখে। আর চিরকুট আর চকলেটগুলো বেডসাইড টেবিলে ড্রয়ারে রেখে দেয়। তারপর বিছানায় এসে মোবাইলটা নিয়ে বসে। তবে কি করবে সে? আগের মাঝে মাঝে বাবার ফোন নিয়ে চালাতো। আহাদ চৌধুরী ফেসবুকে ঢুকে রিলস দেখতো। তবে এখন সে কি করবে? না আছে ফেসবুক, না টিকটক অ্যাকাউন্ট না সে খুলতে পারে। পিহু মন খারাপ হয়ে গেল। তবুও সাদিকে মনে মনে অনেক ধন্যবাদ জানালো। সানমানা শামীম তো বলার সাহস নেই। পিহু মোবাইল নিয়ে ইউটিউবে ঢুকে ডেরেমন দেখতে শুরু করলো। কার্টুন এর ভেতরে পিহু এখনো ডেরেমনটা বেশ ভালো লাগে। সাদি নিজের ঘরে বিছানার সাথে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। ওয়েদার চেঞ্জ করে কারণে এই মাথা ব্যথা। সাদির চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। শেষ পর্যন্ত ব্যথা সহ্য করতে না পেরে ল্যাপটপটা সাইডে রেখে বিছানা গা এলিয়ে দিল। এক হাত উঁচু করে কপাল টিপতে লাগলো একটু আরাম পাওয়ার জন্য। টিপতে টিপতে একসময় ঘুমিয়ে গেল সাদি। মন খারাপ করে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বসে আছে ইলিয়াস চৌধুরী। হাতে সাদির দেওয়া গিফট। সাদি চাইলে নিজের হাতে করে দিতে পারত, তবে দেয়নি। ইলিয়াস চৌধুরী জানে নিজের ছেলে রাগের কথা। ইলিয়াস চৌধুরী ডুব দিলেন সেই দিনকার ঘটনা, যেই দিন তার আদরের ছোট ছেলে তার উপর রাগ করে বিদেশে পাড়ি জমিয়েছিল। প্রতিদিনের মতোই সিদ্ধান্ত অফিস থেকে বাড়ি ফিরে সোফায় পা দুলাচ্ছে আর রাগী ভাবছে বসে চা খাচ্ছে। দেখে বেজায় হচ্ছে, প্রচণ্ড রেগে আছে তিনি। বাড়িতে সেই দিন সাদিয়ার তিনি বাদে কেউ ছিল না। সবাই আতিয়া বেগমের বাবার বাড়িতে গেছে। ইলিয়াস সাহেবের মাথা প্রচণ্ড গরম। একটু আগেই তার বিজনেসের শেয়ার ক্রয় করা কোম্পানির মালিক তার বন্ধু নাসিম নাফিস ফোন দিয়ে সব চুক্তি বাতিল করেছে। প্রায় 1.5 কোটি টাকার শেয়ার, যেটার কারণে তখনকার সময়ে কোম্পানিটা অনেক বড় স্থানে পৌঁছে যেত। তবে নাফিসের হঠাৎ চুক্তি বাতিল করায় ভেঙে পড়ে ইলিয়াস চৌধুরী। তবে যখন শোনে চুক্তি বাতিল করার জন্য কারণ তার ছোট ছেলে সাদিব, নাফিস সাহেবের ছোট ছেলে আনিক এর সাথে মারামারি করে আনিকে হাত ভেঙে দিয়েছে, তার উপর আরও অবাক হয় যখন শোনে একটা মেয়েকে নিয়ে এই মারপিট। কথাটা শুনতেই প্রচণ্ড রেগে যায় ইলিয়াস চৌধুরী। রেগে নাফিসকে বলে ওঠে, চুক্তি বাতিল মেনেছি, তাই বলে আমার ছেলের নামে মিথ্যে অপবাদ দিবি না। তবে নাফিস সাহেব সেই দিন সাদির বন্ধুদের দিয়েই প্রমাণস্বরূপ ভিডিও দেখিয়েছিল, যেখানে সবাই বলেছে একটা মেয়েকে কেন্দ্র করেই সাদিয়ার আনিকে মাঝে ঝামেলা। এতে করেই ইলিয়াস চৌধুরী আরও রেগে যায়। রাগ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বসে থাকে। রাত 8:40 এর সাদি বাড়ি ফেরে। পরনে সাদা শার্টের গলার কাছ টান, বোতামগুলো ছেঁড়া, কিছুটা রক্তের ছোপছাপ দাগ। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সাদিকে ডাইনিং রুমে আসতে দেখে ইলিয়াস সাহেবের হুঙ্কার দিয়েছে, সবাই যদি বাড়িতে থাকো তো। সবাই কেঁপে উঠত এই কণ্ঠে। ইলিয়াস চৌধুরী রাগী কণ্ঠে সাদিকে ডেকে ওঠে, সাদমান উপরে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাও। সাদি ওর নিজের বাবার কণ্ঠ শুনে কিছু একটা আঁচ করতেই পেরেছিল। তবে সে নিজেই সব খুলে বলতো কাহিনী কি। সাদি ইলিয়াস চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াতেই ইলিয়াস চৌধুরী রাগে কণ্ঠে বলে ওঠে, তোমাকে মেডিকেলে পড়াচ্ছি মারপিট করার জন্য? মানে মানে তুমি নাফিস সাহেবের ছেলে আনিককে মেরে হাত ভেঙে দিয়েছো? কত বড় সাহস তোমার? আব্বু আপনি। সাদিয়ার কিছু বলার আগেই ইলিয়াস চৌধুরী উঠে
ঠাস করে চর বসিয়েছিল সাদির গালে। সাদি 19 বছরের জীবনে শ্রী প্রথমবার হাতে চর খেয়েছে। ইলিয়াস চৌধুরীর রাগী কণ্ঠে আবারও বলে ওঠে, মেয়ে নিয়ে ঝামেলা করো, এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? তো আব্বু, ও আমাদের বা। ইলিয়াস চৌধুরীর রাগে অন্ধ হয়ে আবারও সাদির গালে ঝাপটে চর বসান। সাদি কোনো কথা না শুনে বলে ওঠে, চুপ, একটাও কথা না, বেরিয়ে যাও আমার সামনে থেকে। সাদি আর একটাও কথা বলেনি। তখন সোজা গম্ভীর মুখ উপরে চলে এসেছিল আর মাঝরাতে বাড়ি ছেড়েছিল। তারপর কিছুদিনের ভেতরেই কানাডাতে চলে যায়। সাদি চলে যাওয়ার পর ইলিয়াস চৌধুরীর আসল ঘটনা জানতে পারে, অনেক আফসোসও করে। তবে ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সাদি বদলে গেছে, চলে গেছে ভিন্ন এক দেশে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ।